পুলিশ প্রশাসন এখন আর কাউরেই গণনা করছে না, কেবলমাত্র বিএনপি ছাড়া। যে তাদের বাঁচানোর মালিক চলে এসেছে লন্ডন থেকে, অতএব তাদের আর কোনো ভয় ভীতি নেই। আমরা দেখছি যে বাংলাদেশে তারেক রহমান প্রবেশের পর পুলিশ প্রশাসন কিংবা সিভিল প্রশাসনের মধ্যে যারা আছেন কিংবা সচিব পর্যায়ে উপসচিব পর্যায়ে যারা আছেন, তাদের কয়েকজনকে দেখলাম বিএনপির জানাজায় উপস্থিত হয়ে তারা সেলফিবাজি করছেন। অর্থাৎ লিডারকে তারা দেখাবেন যে হ্যাঁ, তারা খালেদা জিয়ার জানাজায় ছিলেন। কয়েকটা সিগনিফিকেন্ট ঘটনা মানুষের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে। এক নম্বর হচ্ছে জুলাই যোদ্ধা সুরভিকে গ্রেপ্তার করা। তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে তাকে নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে, তাকে টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে যেন সে কোনো বড় ধরনের আসামি। তাকে যে মামলায় ফাঁসানো হয়েছে 50 কোটি টাকার মামলা, এই মামলাটি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে যে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এই ধরনের একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিএনপির নেতারা অলরেডি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগকে তারা আশ্রয় দেবে। তবে আমরা এটুকু জানি, এই প্রশাসন দিয়ে কোনোভাবেই আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। বাংলাদেশের রাজনীতি, আজকের যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে, বেশ কিছুদিন হলো আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলা হয়নি, নানা ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি তার আপন গতিতে চলছে। এই রাজনীতিতে এখন আশার দিকের চেয়ে হতাশার দিকগুলোই বেশি ফুটে উঠছে। কারণ হচ্ছে, খুব আর্লি 5ই আগস্টের পরে আমরা যে কথাগুলো শুনছিলাম যে একদিন জুলাই যোদ্ধাদেরও ফাঁসি হবে, বিএনপি ক্ষমতায় আসলে জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে, এরকম বেশ কিছু আতঙ্কের কথা বা এরকম বেশ কিছু ভয়ের কথা আমরা অনেক আগেই শুনছিলাম, শুরু থেকেই শুনছিলাম, বলা বলি হচ্ছিল। কারণ জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের অনেকের ব্যাপারেই বিএনপি সরাসরি অবস্থান নিয়েছে। সবশেষ হাদি হত্যার পর হাদিকে নিয়েও বিএনপি ছাত্রদল যেভাবে ট্রল করেছে, ঠাট্টা মশকরা করেছে, মির্জা ফখরুল যেভাবে ঘটনাটিকে একেবারেই লেস ইম্পর্টেন্ট বোঝানোর চেষ্টা করেছে, আফরোজা আব্বাস যেভাবে এটাকে ফ্রেমিং করেছে, মির্জা আব্বাস যেভাবে এটাকে নিয়ে রাজনীতি করেছে, সবকিছু মিলিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে বিএনপির একটি বৈরিতা আমরা শুরু থেকে দেখছি এবং এখনো পর্যন্ত সেটি আরো বেশি জোরালো হয়েছে। তারেক রহমান বাংলাদেশে আসার পর এই ঘটনা যেন আরো বেশি কালারিং হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম পুলিশ প্রশাসন যেন হালে পানি পেয়েছে তারেক রহমান আসার পর। পুলিশ প্রশাসন এখন আর কাউরেই গণনা করছে না, কেবলমাত্র বিএনপি ছাড়া। তারা যা খুশি করতে পারছে। এমনকি হাদি হত্যাকারীরা কোথায় আছে, হাদি হত্যার সাথে সম্পৃক্ত যারা, এরকম একটি সম্ভাবনা বা আশঙ্কা যেটাই বলি না কেন, ফেসবুকে ভাইরাল হওয়ার পরও আমরা দেখছি প্রশাসনের মধ্যে কোনো ধরনের বিকার নেই। জনগণের সামনে কোনো কৈফিয়ত তুলে ধরার মতো কোনো মানসিক প্রবৃত্তি তাদের নেই। তারা ধরেই নিয়েছে যে তাদের বাঁচানোর মালিক চলে এসেছে লন্ডন থেকে, অতএব তাদের আর কোনো ভয় ভীতি নেই। ইতিমধ্যে আমরা দেখলাম পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা জনাব তারেক রহমানের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন, এমনকি এনএসআই প্রধানও সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের কোনো রেওয়াজ বা নিয়ম বা আইনগত সুযোগ নেই। কোন একটি দলের প্রধানের সঙ্গে নির্বাচন তফসিল ঘোষণার পরে এইভাবে একান্ত বৈঠক করা, দেখা সাক্ষাৎ করা কিংবা কোনো বিশেষ নির্দেশনা নেওয়া, এরকম রেওয়াজ আসলে আইনে নেই। তারপরে কাজগুলো ঘটেছে। এরপর আমরা দেখছি যে বাংলাদেশে তারেক রহমান প্রবেশের পর পুলিশ প্রশাসন কিংবা সিভিল প্রশাসনের মধ্যে যারা আছেন কিংবা সচিব পর্যায়ে উপসচিব পর্যায়ে যারা আছেন, তাদের কয়েকজনকে দেখলাম বিএনপির জানাজায় উপস্থিত হয়ে তারা সেলফিবাজি করছেন। অর্থাৎ লিডারকে তারা দেখাবেন যে হ্যাঁ, তারা খালেদা জিয়ার জানাজায় ছিলেন। এরকম দলীয় মনোবৃত্তি বা দলীয় প্রশাসন বা দলীয় ক্যাডার হওয়ার মতো সেই যে ফ্যাসিবাদী সিস্টেমে আমরা দেখেছিলাম আওয়ামী ক্যাডারে পরিণত হয়েছিল প্রশাসন, তারই একটি নজির আবার এখানে দেখা পাওয়া যাচ্ছে। যারা মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, বিএনপি নেতাদেরকে নিয়ে অতি উল্লাস করা, জামাতের প্রার্থিতা মনোনয়ন বাতিল করে
অফিসারদের মধ্যে উল্লাস প্রকাশ করা, এই কাজগুলো আমরা দেখেছি। বিশেষ করে কক্সবাজারে হামিদুর রহমান আজাদের যখন মনোনয়ন বাতিল করা হয় তখন প্রশাসনের ব্যক্তিরাও হাততালি দিয়েছেন, অর্থাৎ তারা এটাকে সেলিব্রেট করেছেন, ওয়াও জিতে গেলাম আমরা। যেহেতু এখানে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী, ভাইটাল প্রার্থী, তার মনোনয়ন বাতিল করা গেছে, তার মানে এখানে বিএনপি প্রার্থী এককভাবে জয়ী হবে, আর কোনো সন্দেহ নেই। তো এই যে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে, এই ঝুঁকে পড়ার কথাগুলো এখন রাজনীতিবিদরা বারবার প্রকাশ করছেন, জামাত প্রকাশ করছে, হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করছে, আরো যারা আছেন অর্থাৎ বিএনপি জোটের বাইরে যারা আছেন তারা সকলে মোটামুটি টের পাচ্ছেন যে প্রশাসন আর নিরপেক্ষ নেই। এবং তারেক রহমান দেশে ফেরার পর প্রশাসন যেহেতু হালে পানি পেয়েছে, তাদের খুঁটির জোর বেড়ে গেছে। এই যে তারা যে নিরপেক্ষ নেই, তারা যে একদিকে ঝুঁকে পড়েছে, এইসব বলার পরও তাদের মধ্যে কোনো বিকার নেই, তাদের মধ্যে কোনো কৈফিয়ত দেওয়ার মতো কোনো মানসিকতাও আমরা দেখি নাই। তারা সবাই এখন খুল্লম খোলা হয়ে গেছেন, যা খুশি তাই করতে পারছেন। কয়েকটা সিগনিফিকেন্ট ঘটনা মানুষের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে। এক নম্বর হচ্ছে জুলাই যোদ্ধা সুরভিকে গ্রেপ্তার করা। তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে তাকে নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে, তাকে টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে যেন সে কোনো বড় ধরনের আসামি। তাকে যে মামলায় ফাঁসানো হয়েছে 50 কোটি টাকার মামলা, এই মামলাটি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে যে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এই ধরনের একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সে সাংবাদিকের তার অনৈতিক কাজের জন্য তাকে তাৎক্ষণিক বাংলাদেশ প্রতিদিন থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তারপরে সে কালের কণ্ঠে যোগ দিয়ে এরপরে সে তার সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এবং মাস্তানি অব্যাহত রেখেছেন। সুরভির বিরুদ্ধে মামলা করেছেন, যে মামলার কোনো ভিত্তি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন দেখাতে পারে নাই। কোনো ধরনের তদন্ত ছাড়াই সুরভিকে গ্রেপ্তার করে রেখে হয়রানি করছে, এমনকি রিমান্ড পর্যন্ত তারা মঞ্জুর করে দিয়েছে। এদিকে ওর পরিবারকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তারপরও যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে ওই সাংবাদিক যে তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন, মামলা যিনি করেছেন সেই সাংবাদিক যে তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন তার অনেক প্রমাণ পাওয়া গেছে। অডিও ভাইরাল, অডিওটা এখন সবার কাছেই মোটামুটি পৌঁছে গেছে, সেখানে তার অপকর্ম প্রকাশিত। এরপরও প্রশাসন কোনো ধরনের রাগঢাকের পরোয়া না করে তাদের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। অপরদিকে দেখলাম আমরা মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে, যে জুলাই আন্দোলনে আহত হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে। যেখানে তার অপরাধ হচ্ছে থানা পুড়িয়ে দেওয়ার অপরাধ, বা কাজটি যে তারা করেছে সেটি স্বীকার করা। এরকম থানা পোড়ানো কিংবা আন্দোলনে যোগ দেওয়া, আন্দোলনে বিভিন্ন ভ্যান্ডালাইজের কাজগুলো যারা করেছে বা আন্দোলনকে জোরদার যারা করেছে সেই কাজগুলোকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ জুলাই যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে মামলায় ফাঁসানো হচ্ছে। ডিবি ধরে নিয়ে তাদের উপর মানসিক বা শারীরিক নির্যাতন চালাচ্ছে বলে তারা দাবি করেছেন। যেই সন্তোষবাবু যাকে পুড়িয়ে মারার কথা বলা হচ্ছে মাহাদির ব্যাপারে, সেই সন্তোষবাবু 10 জন ছাত্রকে গুলি করে মেরেছেন, এরকম ফুটেজ পাওয়া গেছে, এরকম প্রমাণ পাওয়া গেছে। সেই সন্তোষবাবুকে যখন ছাত্ররা পুড়িয়ে মেরেছে তার দায় মাহাদি স্বীকার করার পরে তাকে আবার থানায় নেওয়া হয়েছে। কিন্তু যে পুলিশ 2000-এর উপর ছাত্র মারলো, ছাত্র হত্যা করলো, কয়জন পুলিশকে গ্রেপ্তার করেছে? আমরা একজন পুলিশকেও গ্রেপ্তার করতে দেখি নাই। আব্দুল আল মামুনকে রাজসাক্ষী বানিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া ছাড়া আর কোনো পুলিশকে গ্রেপ্তার করা কিংবা শাস্তি দেওয়ার নজির আমরা এখনো পর্যন্ত দেখি নাই। তাহলে জুলাই আন্দোলনকে, যে জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে এই সরকার গঠিত হলো, এই সরকার মৌজ মাস্তি করলো, সেই জুলাই আন্দোলনকারীদেরকে এখন থানায় পৌঁছতে হচ্ছে কেন? কারণ এখন তাদের খুঁটির জোর বেড়ে গেছে, তারা জেনে গেছে তারেক রহমান বাংলাদেশে চলে এসেছে, তাদেরকে এখন বিএনপি বাঁচাবে। এবং বিএনপির নেতারা অলরেডি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগকে তারা আশ্রয় দেবে। তারা বিভিন্ন জায়গায় এভাবে বলে বলে ভোট চাইছে। এখন জুলাই যোদ্ধারা কি করবে? তারা কি ফাঁসিতে ঝুলবে? যে মাহাদিকে আজকে এখন গ্রেপ্তার করা হয়েছে, সেই মাহাদির কি ফাঁসি হবে? হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, মাহাদিকে ফাঁসি দেওয়া হবে। সুরভিকে মিথ্যা মামলায়, চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো। এইভাবে কি জুলাই যোদ্ধারা একে একে সবাই ধরাশায়ী হবে?
এখনকার মানুষের সকলের এখন টেনশন এটা নিয়েই, চিন্তা এটা নিয়েই, যে জুলাই যোদ্ধাদের জন্য মানুষ তার বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, যে দেশের জন্য জুলাই যোদ্ধারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের এখন ফাঁসির রশিতে ঝুলতে হবে। এই হচ্ছে বাংলাদেশ। অথচ তারেক রহমান যখন বাংলাদেশে এলেন, তখন আমরা ভেবেছিলাম বাংলাদেশে একটি নতুন রাজনীতি শুরু হবে। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়ে, মানে বক্তব্য একরকম, কাজ আরেক রকম। এটা কি তারেক রহমানের দোষ নাকি প্রশাসনের দোষ? প্রশাসন কেন তারেক রহমানের সঙ্গে, এনএসআই প্রধান কেন তারেক রহমানের সঙ্গে এভাবে একান্তে বৈঠক করবেন? ভারতীয় প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে একান্তে 40 মিনিট কি বৈঠক করলেন, কি কথা বললেন? এর কোনো কিছুই কিন্তু মানুষ জানতে পারছে না। বারবার তারেক রহমান কিংবা বিএনপিকে যে ভারতের সঙ্গে একাত্ম করা হচ্ছে বা ভারতের মদদে হচ্ছে, আনন্দবাজার যে পত্রিকা যে রিপোর্টটি তৈরি করলো যে ভারতে এখন তাদের ভরসা, এর বিরুদ্ধেও তো বিএনপি কিছু বলেনি। অর্থাৎ বিএনপিও এখন আওয়ামী লীগের মতো একেবারে খুললাম খোলা ভারতের সঙ্গে তাদের সম্পর্কটাকে জোরালোভাবে ঘোষণা করে তারা নির্বাচনে মাঠে নেমেছে। এবং এই নির্বাচনে তারা জয়ী হবার জন্য প্রশাসনকে কাজে লাগাবে, প্রশাসন তাদের হয়ে কাজ করবে, তার ব্যাপক বহু ধরনের নজির দেখানো হয়েছে। একজন ডিসি যেখানে অপর দলের প্রার্থীকে দ্বৈত নাগরিক হওয়ার মানে প্রমাণ নাই, কিন্তু তারপরে হইতে পারেন এই আশঙ্কা থেকে তার মনোনয়ন বাতিল করছেন। আবার অন্যদিকে বিএনপির প্রার্থীকে তারা মনোনয়ন দিচ্ছেন। অথচ দুজনের ব্যাপারেই এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে তারা দ্বৈত নাগরিক সাবমিট করেছেন কিনা। এই যে প্রশাসনের দ্বিচারিতা, এটা নিঃসন্দেহে কোন একটা ইঙ্গিতের কারণে হচ্ছে, কোন একটা শক্তির বলে হচ্ছে। এখানে অর্থনৈতিক শক্তি আছে, রাজনীতিতে ক্ষমতায় চলে আসছি, প্রভাব, রাজনৈতিক প্রভাব, অবৈধ প্রভাব, সবকিছু এখানে কাজ করছে। তাহলে আসন্ন নির্বাচনটা আসলে কিভাবে হবে? অন্যদিকে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি আসন্ন নির্বাচনকে যে কোনোভাবে প্রতিহত করে নির্বাচনকে দেরি করানোর একটা প্রচেষ্টা আছে, যাতে এখানে আওয়ামী লীগ অংশ নিতে পারে। অর্থাৎ যেই 3 শর্তে, আনন্দবাজার কাছ থেকে আমরা দেখলাম যে 3 শর্তে বিএনপির সঙ্গে ভারত একাত্ম হয়েছে, ভারতের যে 3টি শর্ত বিএনপিকে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, সে 3টির মধ্যে একটি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, হয়তো এই নির্বাচনেই সেটি পুনর্বাসন করা হবে, তার এমন একটি তৎপরতা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। ঠিক এই কারণেই বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ, জুলাই যোদ্ধারা সংস্কার চেয়েছিল। তাদের প্রথম দাবি ছিল সংস্কার, এবং এই সংস্কারের মধ্যে প্রশাসনের সংস্কারটাই ছিল সবচেয়ে বেশি জরুরি। এই তেলবাজি করা প্রশাসন দিয়ে কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনেক প্রত্যাশা ছিল, এমনকি তারেক রহমানের বক্তব্য দেখে অনেকেই প্রশংসা করেছিলেন প্রথম দিনের বক্তব্য শুনে, যে হয়তো নতুন রাজনীতি শুরু করবেন। আমাকে একজন ফোন দিয়ে বলে যে তারেক রহমান কিন্তু সেই লোক যে সাদিক কায়েমদেরকে ডেকে নিয়েছে। হ্যাঁ, খুব বাস্তব। সাদিক কায়েম, ডাকসুর প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করেছেন, শিবিরের সভাপতি দেখা করেছেন, জামাতের আমির সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে। সবকিছু মিলিয়ে একটি ইতিবাচক রাজনীতির মতো বাতাস আমরা দেখেছিলাম। তারেক রহমান যে তরুণদেরকে প্রায়োরিটি দেন, ডাকসুকে প্রায়োরিটি দেয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎ করা, এটি একটি ইতিবাচক রাজনীতির প্রথম সোপান ছিল। এটি কি তারেক রহমানের আজকের প্রথম রাজনীতি? না, এই রাজনীতি তিনি আগেও শুরু করেছিলেন। তিনি ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে মিটিং করেছিলেন, বিশাল মিটিং করেছেন, সারা বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধিদেরকে নিয়ে ধাপে ধাপে মিটিং করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন তরুণদেরকে উঠে আনার। তখন খালেদা জিয়ার পরামর্শে, যে জামাত শিবিরের রাজনীতি দেখে, বিশেষ করে শিবিরের রাজনীতি দেখে বিএনপির একাধিক নেতা, বেগম জিয়া সহ সবাই ব্যাপক প্রভাবিত ছিলেন এবং বলেছেন যে এদের মতো ইউনিটি তৈরি করতে হবে, তরুণদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। তারেক রহমান সেই দায়িত্ব পালন শুরু করেছিলেন, সারা দেশে ইউনিয়ন প্রতিনিধিদের সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে একজন সাংবাদিক স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে অন্য কোনো সম্মেলনে আমরা সাধারণত ধরে রাখি যে প্রধান অতিথি বা তারেক রহমান আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবেন, কিন্তু সেই মিটিংয়ে তারেক রহমান এসেছেন 2 থেকে 3 মিনিট আগে। অর্থাৎ 10টা প্রোগ্রামে তিনি 9:57-55 এসে উপস্থিত হতেন। তো এই যে তরুণদের নিয়ে রাজনীতি তিনি শুরু করেছিলেন, প্রতিনিধি সম্মেলন তিনি শুরু করেছিলেন, এটা কিন্তু তারেক রহমানেরই রাজনীতি না, এটা জিয়াউর রহমানের রাজনীতি। আমরা আল মাহমুদের একটা গল্পে পেয়েছি, তৃষিত জলধি নামের একটা গল্পে পেয়েছি যে
জিয়াউর রহমান নিজেও মেধাবীদেরকে গুরুত্ব দিতেন। সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মেধাবীদেরকে ডেকে তিনি একটি জাহাজে উঠে খুব চমৎকার আন্তরিক একটা পরিবেশে একটা মিটিং করেছিলেন যে বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি। এই যে বাংলাদেশের ইন্টেলেকচুয়ালদেরকে নিয়ে তাদেরকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিলেন, ঠিক সেই স্বপ্ন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে শুরু করেছিলেন তারেক রহমান। কিন্তু এর পরে আমরা কি দেখলাম? তারেক রহমানকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারেক রহমানের অপরাধ, তিনি দুর্নীতি করেছেন। হ্যাঁ, অবশ্যই তিনি দুর্নীতি করেছেন, 10% হ্যান হাওয়া ভবন সবকিছুর সাথে জড়িত। কিন্তু এই জড়িত হওয়ার অপরাধে কি তাকে গ্রেপ্তার করা হয়েছিল, নাকি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করে দেশকে আবার নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে করা হয়েছিল? অর্থাৎ জিয়াউর রহমানও যখন এমন ইতিবাচক রাজনীতি শুরু করেছিলেন, বিশেষ করে ব্যারেজ প্রকল্প কিংবা ফারাক্কা বাঁধের বিরুদ্ধে একটা শক্তি অর্জন করা, সার্ককে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা, নানাভাবে ভারতের ঘেরাটোপ থেকে যখনই বের হতে চায় তখনই তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু হয়। তাদের অন্য অপরাধের দায় দিয়ে কিংবা কোনো অপরাধ ছাড়াই তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তারেক রহমানকেও শেষ পর্যন্ত দেশের বাইরে পাঠিয়ে দিতে হলো, তাকে পালিয়ে যেতে হলো বাঁচার জন্য। এমনকি মুচলেকা দিয়ে পালিয়েছে, কিংবা আমরা দেখেছি যে বেগম জিয়ার কান্নাকাটির ছবি। অর্থাৎ জীবন বাঁচানোর জন্য তাকে বাইরে যাওয়া ছাড়ার কোনো উপায় ছিল না। এরপর যখন তিনি বাংলাদেশে আবার ফিরে আসলেন, সাদিক কায়েমদের সঙ্গে দেখা করলেন, ডাকসুর সঙ্গে বসলেন, সবার সঙ্গে মোটামুটি কোলাকুলি করলেন, তখন আমরা ভেবেছিলাম একটি ইতিবাচক রাজনীতি সেখানে শুরু হবে। কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওপারের। তারা একের পর এক লোক পাঠাচ্ছেন তারেক রহমানের কাছে এবং প্রশাসনকে তার আজ্ঞাবহ প্রমাণ করে, এত নির্লজ্জভাবে প্রশাসন ঝুঁকে পড়েছে এটা প্রমাণ করে পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে গেছেন। এখন প্রশাসন যা খুশি তাই করতে পারছে, যেন তাদেরকে ওয়াদা করা হয়েছে যে তারা যা খুশি করুক, বিএনপি ক্ষমতায় এসে তাদের সব ক্ষমা করে দেবে। আমরা একদিকে তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে যেমন আশায় বুক বেঁধেছিলাম, এখন আবার প্রশাসনের আচরণে সে আশা সম্পূর্ণ হতাশায় পরিণত হয়েছে। আমরা এখন জানি না আসন্ন নির্বাচন আদৌ নির্বাচন হবে কিনা, আর যদি নির্বাচন হয়ও প্রশাসনের নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হতে দিবে কিনা। আমরা এও জানি না ডক্টর ইউনূস এই মুহূর্তে সরকার প্রধান আদৌ আছেন কিনা, কারণ এত কিছু ঘটে যাওয়ার পরও তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যেখানে হাদি হত্যাকারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিজ্ঞাপনে দেখা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার সে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, অথচ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কিভাবে এই ছেলের যোগাযোগ হলো। এই ভিডিওটি সর্বশেষ আপলোড হয়েছে কিন্তু এই সরকারের আমলে। সেই হত্যাকারীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক কি, আজ পর্যন্ত আমরা এই ব্যাখ্যাটি পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তারা এই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনই বোধ করেন নাই। তারা জনগণকে আর গুনছেন না, তারা কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজনও বোধ করছেন না। এদিকে হাদি হত্যার জন্য ইনকিলাব মঞ্চ একের পর এক আন্দোলন করে যাচ্ছে, সেই মঞ্চের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশে বর্তমানে এই সরকারের অধীনে চাকরি করছে এমন উপসচিব সচিবেরা পর্যন্ত। তাদের ফেসবুক আইডি থেকে হাদি মঞ্চকে জামাতের মঞ্চ হ্যান ত্যান আরো আজে বাজে কথা বলে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। এত সব কিছু খোলামেলা ভাবে তারা শুরু করেছে যেন তারা ক্ষমতায় চলে এসেছে, তাদের আসল লোক ক্ষমতায় চলে এসেছে, তারা আর কাউকে পরোয়া করছে না। তাদের সে কে আসল লোকটি, সেটি কি তারেক রহমান নাকি আপা চলে আসছে তাদের? আমরা ঠিক জানি না যে প্রশাসন এখন এত শক্তি কোথায় পেল, প্রশাসনের শক্তির উৎস কি। তবে আমরা এটুকু জানি, এই প্রশাসন দিয়ে কোনোভাবেই আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। এখন ডক্টর ইউনূস তিনি যে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চেয়েছেন, সেটি আসলে আদৌ সম্ভব কিনা সেটি তাকে পুনর্বিবেচনা করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি তিনি তার সেই প্রত্যাশা ওয়াদা রক্ষা করতে না পারেন, তাহলে তার উচিত হবে হয় তিনি নির্বাচনের আগেই সরে যাবেন, নয়তো এই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য, লেভেল প্লেইং ফিল্ডের জন্য যা যা করা লাগে তাই তিনি করবেন। ডু অর ডাই একটা ম্যাচ তাকে খেলতে হবে। যদি তিনি ডু অর ডাই ম্যাচ খেলতে নামেন, অবশ্যই বাংলাদেশের অধিকাংশ তরুণ সমাজ তার পক্ষে থাকবে, ছাত্র সমাজ তার পক্ষে থাকবে,
অধিকাংশ জনগণ তার পক্ষে থাকবে। ডক্টর ইউনূসের প্রতি সেই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।